ঐতিহাসিক 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন। 1972 সালের এদিন তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং বাংলাদেশের বিজয় সম্পূর্ণ হয়েছিল সেদিন। এর আগে পর্যন্ত 8 জানুয়ারি তিনি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত মানুষ নিশ্চিত ছিল না তিনি বেঁচে আছেন কিনা। আজকে ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের একটা বৈঠক হয়েছে, সেখানে অনেক সম্পাদক উপস্থিত ছিলেন, নানান কথাবার্তা হয়েছে। কোনো একজন এই দিনটাকে স্মরণ করার প্রয়োজন মনে করেন নাই, তারা আগে মনে করতেন। এবং তারেক রহমান যিনি সবসময় ইদানিং বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ভিত্তি, মুক্তিযুদ্ধ অস্বীকার করে বাংলাদেশ টিকে থাকে না। 10 জানুয়ারি মুক্তিযুদ্ধের একটা অংশ। এই দিনগুলা যারা অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নয়। তারেক রহমানের ড্রিম যেগুলা নিয়ে বলেছেন, সেই ড্রিম গুলা নিয়ে এখানে আজকে বলেছেন। তিনি যা যা বলেছেন এইগুলাই কিন্তু ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রের এই কাজগুলো শেখ হাসিনা বাংলাদেশে চালু করেছিলেন, সব স্থগিত করা হয়েছে। তারেক রহমান বলার চেষ্টা করেছেন সেগুলো দলীয়করণ করা হয়েছিল। তারেক রহমান হয়তো আবার শুরু করবেন, কিন্তু নিশ্চয় বিএনপি করণের বাইরে থাকবে না। এ বিষয়গুলো নিয়ে আমাদের প্রিয় একজন মানুষ রোকেয়া প্রাচীর সঙ্গে আমরা কথা বললাম। রোকেয়া প্রাচী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেশে বিদেশে সবাইকে কৃতজ্ঞতা। তারেক রহমানের বক্তব্য শুনে আপনার কি প্রথম প্রতিক্রিয়া হয়েছে? আপনি তো রাজনৈতিক সারাক্ষণ রাজনীতির সঙ্গেই আছেন। যদি সত্যিকার অর্থে বলতে হয় তাহলে প্রথমে যেটা হয়েছে আমার মনে হয় যে মানুষ যখন ক্রিকেট খেলা দেখার সময় যখন বলটা ক্যাচ মিস করে যখন কোনো প্লেয়ার, তখন গ্যালারিতে বসে যেরকম মনে হয় আমার তেমন মনে হয়েছে। এটা হচ্ছে আমার একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে এই শুনি তো তরুণ একজন তরুণদের আইকন হয়ে সবাই তাকে এই সমস্ত বলছে। আমিও এটা বলতে চাই, বিশ্বাস করতে চাই। আমাদের বঙ্গবন্ধু দৌহিত্র বলেছেন যে বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী। আমাদের শত্রু হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা তারা। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে উনি যেন মনে হয় যে কি বারবার বল মিস করছে, যে ক্যাচগুলো উনি ধরতে পারতেন সেগুলো মিস করছেন। যেমন উনি আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারতেন। স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে যে বাংলাদেশের বিজয় সম্পূর্ণ হয়েছিল এবং আজকের এই ঐতিহাসিক দিনটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে অপছন্দ করতেই পারেন, কিন্তু বঙ্গবন্ধুর সাথে তারেক রহমানের তো আমি মনে করি যে রক্তের সম্পর্ক কথাটা এই জন্য বলছি, তিনি যদি তার পিতাকে স্বীকার করেন তাহলে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের জায়গাটিকে যদি তিনি লালন না করেন তাহলে তো পুরোটাই মিথ্যে হয়ে যায়। তো সেটা মনে হচ্ছে প্রথম, এর আগেও উনি অনেকগুলো বল মিস করেছে, এটা আমার মনে হয়েছে, আমি ছোট মানুষ রাজনীতির, তো আজকে তাই মনে হয়েছে এটি একটি। আরেকটি মনে হয়েছে যে দেখেন উনি তো আসলে বড় বলটাই আগে মিস করেছেন, কারণ জুলাই সনদকে বাদ দিয়ে জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নির্বাচনের প্রমোর পেছনে যে গণভোটের সিনেমাটা চালাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, সেটা কি তারেক রহমান সাহেব বুঝতে পারছে না? প্রধানমন্ত্রীর লড়াইয়ে উনি লড়াই করছেন কিংবা ক্ষমতার চেয়ারে যাবেন, কিন্তু আসল চেয়ারটা তো প্রেসিডেন্টের চেয়ার। এবং সেখানে জুলাই সনদে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এত গণভোট বলছেন, এবং সামনের টিজার চলছে, প্রোমো চলছে সংসদীয় নির্বাচনের, কিন্তু আসল সিনেমাটা চলবে গণভোট, যেটা তিনি হ্যাঁ দিতে বলছেন। এবং এই গণভোট তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে আসবে। ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও তারেক রহমান বিএনপি বড় একটি ক্যাচ মিস করলো। এবং তারা আপনার এই যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছিল, এই দিনটা যেহেতু এই দিনে একটা সাংবাদিক বৈঠক হলো, তার সুযোগ ছিল যদি 10 জানুয়ারিটাকে উনি স্মরণ করতেন, একটু আভাস দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। মানে তার নতুন রাজনীতি বলে কিছু তার কাছে নাই। এবং আজকে তিনি এটাও বলতে পারতেন সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন
যে অনেক সাংবাদিক বিনা বিচারে বিনা মানে প্রমাণে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কারাবরণ করছে, এবং তার মধ্যে অনেক অসুস্থ সাংবাদিক রয়েছেন, তারা যে কারাবরণ করছে, এবং অনেক সাংবাদিক যে হত্যা হয়েছে তাদের বিষয়ে তিনি কিছু বলতে পারতেন, সেটাও তিনি বলেননি। একজন সম্পাদক খুব অনুনয় বিনয় করে বলছিলেন, আপনার যদি সামান্যত কোনো প্রভাব থাকে এই সাংবাদিকদের মুক্তির জন্য, এই সাংবাদিক আপনি নিশ্চয় আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। তার কোনো বক্তব্যে সেটা ছিল না, এবং না, আজকের ওই সাংবাদিক বৈঠকে সম্পাদক যারা ছিলেন তাদের আসন ছিল পিছনের দিকে। তো ওই জন্য বললাম যে গ্যালারিতে বসে আমি একটা একটা করে বল ধরছি আর মনে হচ্ছে আহা এই বলটা তো মিস হয়ে গেল। আরে রাজনীতির মাঠে মানে কি হয়, রাজনীতির মাঠ তো রাজনৈতিক কর্মীদের রাজনীতির মাঠ। আমি বলটা ক্যাচ ধরি বা আরেকজন ধরুক, আওয়ামী লীগ বা বিএনপি, তখন কিন্তু এটা মনে হয় না, মনে হয় একজন রাজনৈতিক মানুষ যদি ওই কাজটা করতো দেশের জন্য, সেটা কিন্তু সাদরে গ্রহণ করতে পারা যেত। তিনি এটি পারতেন করতে, তিনি পারতেন নতুন করে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক, সেটিকে উনি আর উস্কে না দিলেও পারতেন। উনি কিন্তু খুশি মনে সেই বিতর্কিত বিষয়টিকে সাদরে গ্রহণ করেছেন। এটি ছিল তার প্রতি ঘুষ, একটা দুর্নীতির মানে উপহার, যে তার বাবাকে স্বাধীনতার ঘোষক বলা হচ্ছে। এই এই তার বাবা নিজেও তো জীবদ্দশায়, জিয়াউর রহমান সাহেব জীবদ্দশায় কখনো এটি বলেননি। তিনি মুক্তিযোদ্ধা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনিও অনেকের মতো স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়েছিলেন, এটিও সত্যি। তো যাই হোক, এই বিষয়গুলো ছিল, এবং আরেকটি বিষয় আজকের দিনে উঠে আসতে পারত, সনাতনীদের উপর যে হামলা চলছে, এবং বাংলাদেশে যে অরাজকতা চলছে, এবং বিএনপির অনেক রাজনৈতিক কর্মী হত্যা হয়েছে, প্রার্থী হত্যা হয়েছে, মানে এই বিষয়গুলো যেন মনে হচ্ছে তিনি সচেতনভাবে, তিনি এবং বিএনপির মানুষজন, রাজনৈতিক নেতারা, বর্ষিয়ান যারা আছেন, ওনাদের বর্ষিয়ান এবং প্রাজ্ঞই তো বলতে হবে, অনেক বছর ধরে ওনারা রাজনীতি করছেন, এই বিষয়গুলো নিয়ে ওনারা কিছু বলছেন না। ধরে নিলাম যে আওয়ামী লীগ বলতে হবে না, ওনাদের দলের কর্মীদের কথাই বলুক না, সেটাও বলছে না। এটা আমার বিএনপির রাজনৈতিক কর্মীদের জন্য ভীষণ খারাপ লাগে। দেখেন, আমাদের দলের কোনো একজন যদি খুব অপরিচিত, খুব জুনিয়র, যার কোনো তেমন কোনো পদ পদবি নাই, তারও যদি কোনো কিছু ঘটে, আমাদের বঙ্গবন্ধু কন্যা কিন্তু সরাসরি ফোন করেন, চোখের পানি ফেলেন, দলের সমস্ত নেতাকর্মীরা তার জন্য শোক পালন করে, তাকে নিয়ে বারবার কথা বলে। কিন্তু আমরা বিএনপির রাজনীতিতে তাদের কর্মীদের জন্য, তাদের নেতাদের জন্য, নেতাদের পরিবারের অনেক কিছু কিন্তু ঘটেছে, সেটা নিয়ে আমি তাদের দুঃখ প্রকাশ করতে, বিচার চাইতে এই 18 মাসে দেখিনি। সর্বশেষ তাদের যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কারণ বাজারে, সেখানেও কিন্তু মির্জা ফখরুল বলেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ঘটনাটা ঘটানো। একদম, মানে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা তো পরের কথা। প্রথম কথা হচ্ছে আগে ওই ছেলেটির পরিবার পরিজন এবং তার হত্যার বিচার হতে হবে, সেটা যেই করুক। কিন্তু উনি কিন্তু পরানো বুলির মতো বলে দিলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। প্রথম আলো, ডেইলি স্টারও তাদের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের পর এরকম কাছাকাছি টাইপের কথা বলেছেন। অর্থাৎ প্রেসক্রিপশনে যে লাইনগুলো এসেছে, সবাই তাদের মতো সেটাকে ইম্প্রোভাইজ করে ওই লাইনেই কথা বলছেন। ইনক্লাবের সম্পাদক আজকে অনুষ্ঠানে বলেছেন তার কাছে যত জরিপ আছে সব জরিপে প্রমাণ হচ্ছে তারেক রহমান ইলেকশনে জিতে প্রাইম মিনিস্টার হচ্ছেন। তিনি তাকে আগাম অভিনন্দন জানিয়েছেন। মাহমুদুর রহমান, যিনি সর্বশেষ হাদি হত্যাকাণ্ডের পরে বলেছেন হাদি যেখানে নেই কিসের ইলেকশন, যে ইলেকশনে হাদি নেই, তিনিও আজকে সেখানে গিয়েছেন। এবং তারেক রহমান বলেছেন মাহমুদুর রহমানের রক্তমাখা শার্ট তিনি মনে করতে পারেন। বেশ, সবাই মিলে গিয়ে প্রধানমন্ত্রীকে ঘোষণা করে দিলেন সবাই মিলে। বেশ করেছেন তো মনে হচ্ছে।
বুকে প্রাচীর সংযুক্তে সমস্যা হচ্ছে নাকি একটু? না, একটু হয়েছিল। বললাম যে পয়সা লাগলো না, সময় লাগলো না, রাষ্ট্রের খরচ বেঁচে গেল। আম সেভাবেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দেয়া হচ্ছে। এখন যেটা হয়েছে যে ওই আগে আমরা একটা আমি যেহেতু শিল্পী সেই দিকেই উদাহরণটা দেই। এরকম প্রচুর পুরস্কার হতো। পুরস্কার বিতরণের অনুষ্ঠান। মানে অলি-গলিতে পুরস্কার পাচ্ছে। এরকম কিছু শিল্পী ঠিক না উনারা। কিন্তু উনারা প্রায় সম্মাননা পাচ্ছে, অ্যাচিভমেন্ট পাচ্ছে, এই পুরস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, বা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। কোন কাজের জন্য ভাই? দেখা যাচ্ছে কাজের উনার ছবি রিলিজ হয়নি হয়তো বা কিছুই না, কিন্তু পুরস্কার পাচ্ছে। অলি-গলির বিভিন্ন জায়গার পাড়া মহল্লার ক্লাবে। এরকম পাড়া মহল্লার ক্লাবের জরিপ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করাই যায়। এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে উনারা কি একবারও তারেক রহমানকে বলছেন না বা তারেক রহমানরা কি নিজেরা বুঝতে পারছেন না? জুলাই সনদে কি লেখা আছে যেটা নিয়ে উনাদের দলের মধ্যে বিতর্ক আছে। প্রধানমন্ত্রী হলে কি হবে? উনার হাতে ক্ষমতা কোথায়? এবং জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে সেখানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানও আর মুক্তিযোদ্ধা থাকছেন না। মুক্তিযুদ্ধের সেই মুকুট থাকছে না। তো এই বিষয়গুলো কি তাদেরকে একটু পীড়িত করে না? একটুও তাদের মধ্যে বুকের মধ্যে খচখচ করে না? মানে প্রধানমন্ত্রীর চেয়ারটার মধ্যে কি আছে? এই চেয়ারটা কিন্তু হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে। এবং বিএনপি আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের পাকিস্তানের প্রেসক্রিপশনের ওই ফাঁদে আবারও পা দিচ্ছে। দিয়ে ফেলেছে। তারেক রহমান যেদিন ফিরলেন দেশে, তারেক রহমান একটা ভুল উপমা দিয়েছিলেন। মার্টিন লুথার লুথার কিং এর কথা বলে। আসলে ওটা মার্টিন লুথার কিং এর উপমা না, মার্টিন লুথার কিং জুনিয়রের জুনিয়র। জুনিয়রের সেই বিষয়টা ছিল। এবং বাংলাদেশের একটা পত্রিকা তারাও কিন্তু একই ভুল করলো। সেখানে লিখলো বাংলার মার্টিন লুথার কিং, তারেক রহমানকে। এবং ওইদিন তিনি কিছু স্বপ্নের কথা বলেছিলেন, আজকের স্বপ্নের কিছু বর্ণনা দিয়েছে। বর্ণনাগুলোতে যেহেতু অনেকদিন ধরে ইংল্যান্ডে আছেন, ইন্ডিয়ান একটা ওয়েলফেয়ার কান্ট্রি, তার নাগরিকদের স্বাস্থ্য সেবা থেকে আর সবকিছু দায় দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া তো আমরা যেটা এনজয় করি সবকিছু। তারেক রহমান যে কথাগুলো বলেছেন, অ্যাম্বুলেন্সের কথা বলেছেন, সবার আগে অ্যাম্বুলেন্সের চাই, অ্যাম্বুলেন্স রুগীকে নিয়ে কোথায় যাবে? শেখ হাসিনা এটা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। শেখ হাসিনা যত ভাতাগুলোর ব্যবস্থা করেছিলেন সব ভাতাগুলো এখন বন্ধ। সেটাই তো। তারেক রহমান বলেছেন যে ওই ভাতাগুলো দলীয়করণ হয়ে গিয়েছিল, তিনি আবার সেগুলো চালু করবেন। সেই চালুটাকে উনি আরেকটা নতুন দলীয়করণ করবেন মনে হয়। দেখেন ওই যে আমি আবার বলি, উনি যখন এটা বলেছেন তাতে তখন আমার গ্যালারিতে বসে মনে হয়েছে এবার উনি আত্মঘাতী গোল করেছেন। দেখেন উনি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা, একই দেশের নাগরিক আমরা। তো সেই জায়গায় থেকে এই যে কথাটা উনি বললেন, উনি তো আসলে খোঁজ নেননি। এই যে বঙ্গবন্ধু কন্যা আমি একদম শেষ থেকে বলি, চলে যাবার আগে যে প্রায় ১ থেকে ১.৫ কোটি মানুষকে যে কার্ড করে দিয়েছিলেন ন্যায্য মূল্যে, সেখানে কি তাদের ওই বয়সের মানুষজন তাদের কি আওয়ামী লীগের কার্ড দেখা হয়েছিল? আওয়ামী লীগের কোনো আইডি কার্ড আছে? বা এরকম খোঁজ নেওয়া হয়েছিল যে আপনি কি আওয়ামী লীগ করেন তাহলে আপনাকে এই কার্ডটা দিব? না তো। ওই যে একটি ঘর, একটি বাড়ি, একটি খামারের যে প্রকল্প সেখানে কি আওয়ামী লীগের কর্মীরা পেয়েছিল? দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী উৎসব ভাতা দিয়েছেন, বিধবা ভাতা দিয়েছেন, বয়স্ক ভাতা দিয়েছেন, বছরের শুরুতে বই দিয়েছেন। এরকম অজস্র ভাতা তিনি দিয়েছেন, অনেক সুযোগ করে দিয়েছেন। নানান মানে এত সুযোগ সুবিধা যেটা বললে বাড়ি ২ ঘন্টা হয়ে চলে যাবে। তো সেটা কি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দিয়েছেন? না তো। এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী
সরকারের পক্ষ থেকে দিয়েছেন। তাহলে এটা দলীয়করণ কি করে হয়? যদি সেটা দলীয়করণ হয়, তাহলে তারেক রহমান সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে শুরু করেন, সেটাও কি বিএনপির হবে না? এখন উনাকেও যারা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, সমস্যাটা ওইখানে। উনি তার উপর নির্ভর করছেন এবং উনি আত্মঘাতী গোল করছেন। তার মানে উনি এসে প্রথমেই এই যে আওয়ামী লীগ বিএনপি দলীয়করণটাকে উনি আরো সুস্পষ্ট করে মানুষের সামনে প্রকাশ করলেন যে ওটাকে আমরা আওয়ামী লীগ মনে করেছি দেখে বন্ধ করেছি, এখন আমরা চালু করব। ব্যাপারটা তো সেটাই হয়ে গেল। উনি একটা কথা বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়। এটা কি আরেকটা কেচ? অবশ্যই আরেকটা তো বটেই, কারণ দেখেন প্রতিহিংসার রাজনীতি বলছেন উনি। এই প্রতিহিংসার রাজনীতি 5ই আগস্ট পরবর্তীতে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে একটা ভিডিও ফুটেজ আপনি নিশ্চয়ই দেখেছেন, একটা ড্রামের উপরে জুনায়েদ সাকি, একটা ড্রামের উপরে আইন উপদেষ্টা দাঁড়ানো, একটা ড্রামের উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ানো, এবং উনি ওনাদের প্রেস কনফারেন্সে বলেছেন এই জুলাইতে আমরা সর্বতভাবে সহযোগিতা করেছি, এই জুলাইতে আমরা এই করেছি, এই জুলাইতে আমরা এই করেছি, আমরা এর প্রধানতম অংশীদার। তো যদি তাই হয়ে থাকে এবং তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি 32 দখল নিলাম, আমি শুধু একটু ধারণী দিব, এটি কোন রাজনীতি ছিল? এটি কি ভালোবাসার রাজনীতি ছিল, নাকি প্রতিহিংসা প্রতিশোধ জঘন্যতম নিম্ন স্তরের রাজনীতি ছিল? তারেক রহমানকে যখন এইভাবে প্রকাশ্যে বলছে তারেক ভাইয়া কথা দিলাম ধানমন্ডি 32 দখল নিলাম, উনি তো বলতে পারতেন অসম্ভব, এটা তোমরা করতে পারো না, বা আমি লজ্জিত, আমাকে তোমরা ছোট করছো। ভাই মুখের উপরে না বল, মানে তলে তলে ষড়যন্ত্র করে মুখের উপরে তো মানুষ একটু ভালো কথাও তো বলতে পারতো। তো উনি তো অধ্যতের সীমা ছাড়িয়ে সেই কাজটা করেছেন। উনি না বললে তারেক ভাই কথা দিলাম এটা বলার কোনো সাহসই হতো না। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি, নিশ্চিত হয়ে দায়িত্ব নিয়ে, জামাতের মব বাহিনী, জঙ্গি মব বাহিনী যতখানি অত্যাচার করেছে, একই পরিমাণ অত্যাচার বিএনপির ছেলেরাও করেছে। এবং আমাকে যে ছেলেটি মারছিল, যে মানে অনেকজনের মধ্যে 3 জনের কথা আমি আপনাকে স্পষ্ট করে বলি, তার মধ্যে একটি মেয়েও ছিল, বারবার বলছিল 17 বছর তোরা খাইছিস, এবার আমরা খামু, এটা বলছিল আর পিটাচ্ছিল আমাকে, আর মেয়েটা বলছিল মার, ওর মাথা ফাটাই দে। তো তারেক রহমান সাহেব কি জানেন না কতটা প্রতিহিংসা উনার রাজনৈতিক দল করেছে? উনি কি কিছু জানতেন না? উনার প্রতিহিংসা তো উনার নিজের দলের ভেতর। রুমিন ফারহানার মতো একটা শিক্ষিত ডিসেন্ট মানে একজন মানে বিএনপি নিবেদিত প্রাণ কর্মীকেই তো অসম্মান করেছে। ফজলুর রহমান সাহেবের সাথে যে অপমান, উনি মুক্তিযোদ্ধা বলে। কাজে প্রতিহিংসা রাজনীতি বিএনপির জন্মলগ্ন থেকে, এবং এখন এটা 4 গুণ বেড়েছে। শুনতে যতই খারাপ লাগুক, উনি কেন বলেছে? উনি ভাবছেন, উনি বলছেন আমরা শুনছি কাক তো মাথা ডুবিয়ে পানি খায়, কিন্তু মানুষ দেখে, কাক ভাবে দেখে না কেউ। এই যে এত দখলবাজি হয়েছে, এত চাঁদাবাজি হয়েছে, কবরস্থানের জমিও তো ছাড়েনি, তো সেগুলো কি প্রতিহিংসা ছিল না? আপনি আরেকজনের দোকান দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড দিবেন, সেটি কি ভালোবাসা? এগুলোকে কি ভালোবাসা বলে? তো তারেক রহমান যে কথাটি বলেছেন, ওনাকে লিখে দিয়েছে কেউ, বা উনি মনে করছেন মার্টিন কিং লুথারের মতো সুন্দর সুন্দর কথা বলতে হবে। এবং এই যে মামলাটা সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় 90% মামলার বাদী কিন্তু বিএনপির লোক। হ্যাঁ, ওরা নেপথ্যের কারিগর মামলার করেছে, এটা তো সত্যি। এই কথাগুলো তো মানে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনি, কারণ এগুলো তো ডকুমেন্টেড, এটা চাইলে ওনারা অস্বীকার করতে পারবে না। তো এগুলো কি প্রতিহিংসা নয়? উনি কি জানেন না, জানতে চাননি? মিথ্যা মিথ্যা ইন্টারভিউ দিয়ে কিছু চাটুকার সামনে বসিয়ে রেখে ওই আয়োজনটা সফল মনে হতে পারে নিজেরা নিজেরা, কিন্তু বাংলাদেশ তো অনেক বড় জায়গা।
বাংলাদেশের মানুষ কি সব ভুলে গেছে? 21শে আগস্ট গ্রেনেড হামলা কি আমরা ভুলে যাব? 10টা কষ্ট মামলা আমরা ভুলে যাব? আমরা কোনো কিছু ভুলি না, আমাদের সব মনে আছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি মনে রেখেছে। আর যারা ভুক্তভোগী, আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম, ভুক্তভোগীরা ব্যথা ভুলে যায়, অপমান ভুলে না, ওটা রেখে দেয় স্মৃতিতে, ওটা জমতে থাকে আগ্নেয়গিরির লাভার মতো। তারেক রহমান যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু হাওয়া থেকে পাওয়ার মতো একটা কথা ছড়িয়ে পড়েছিল। উনি একটা সমঝোতার মাধ্যমকে নিয়ে এসেছেন। এই সমঝোতার একটা বড় শর্ত হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে বা ফিরে আসতে দিতে হবে। এই যে আজকের যে উচ্চারণ প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা, এর সাথে কোনো সম্পর্ক দেখেন? কোথায় সম্পর্ক? উনি যদি উনার দলীয় নেতাকর্মীদেরকে বলতেন, উনি রাজনৈতিক পলিসির জায়গায় বলতেন কথাটি, তাহলে ভাবা যেত। উনি তো প্রথম বৈঠক করেছেন শিবিরের সাথে, জামাত ইসলামের সাথে। উনি কি বলেছেন যে আজ থেকে বাংলা মানে বিএনপি রাজনীতি হবে প্রতিহিংসা মুক্ত, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই? উনি কি উচ্চারণ করেছেন ইনক্লুসিভ নির্বাচন চান? তো উনি ইনক্লুসিভ নির্বাচন না চাইলে উনি কিভাবে সবাইকে নিয়ে কাজ করবেন? উনি নিয়মতান্ত্রিক ভাবে কাজ করবেন কি করে? উনি নিজে তো তফসিল ঘোষণার পর নিয়ম ভঙ্গ করে ভোটার আইডি কার্ড বানিয়েছেন। বিদেশি, উনি কি বিদেশি পাসপোর্ট বা বিদেশের অবস্থান মানে গোল্ডেন হ্যান্ডশেক করে চলে এসছেন? উনি কি এখন বাংলাদেশের মানুষ? তো উনি কি নিয়মের মধ্যে থেকে বাংলাদেশের কথা বলছেন? তাহলে উনি প্রথমে যেটা বলতেন, প্রথমে উনি সংবিধানের কথা বলতেন, প্রথমে উনি মুক্তিযোদ্ধাদের যে অপমান হয়েছে সেটার জন্য লজ্জা দুঃখ প্রকাশ করতেন, এবং ইনক্লুসিভ নির্বাচন না হলে নির্বাচন করবেন না এ কথাটি বলতেন। তাহলে প্রমাণ হতো বাংলাদেশ গণতান্ত্রিক একটি প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করছে বা প্রবেশ করবে তার হাত ধরে। উনি তো ইতিহাসে হিরো হয়ে যেতে পারতেন। উনি যদি বলতেন যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, যাদের নামে অপরাধ আছে, যাদের নামে মামলা হবে বা যারা অপরাধী সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই তারা জেলে যাবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ভাই, আওয়ামী লীগের শালা সম্বন্ধী, ভাইরা ভাই, ভাইয়ের শ্বশুর, শ্বশুরের নাতি, তারা পর্যন্ত বাংলাদেশে চলাফেরা করতে পারবে না। হাজার হাজার ছাত্রলীগ কর্মী পড়াশোনা করতে পারবে না। গত 17 বছরে কি বিএনপির কোনো ছেলে পড়াশোনা করেনি, চাকরি করেনি বাংলাদেশে? বিএনপি রাজনীতি প্রতিহিংসার না? আমি শিল্পকলা একাডেমিতে চাকরি করতাম উনি 2000 সালে। 2001-এর পরে তো আমি চাকরি করতে পারিনি, আমাকে 2002 বোধহয় চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার পর। আমি কানে যাব, ফরাসি সরকার আমাকে সরকারি ভাবে আমন্ত্রণ জানিয়েছে, প্রথম বাংলাদেশের চলচ্চিত্র কানের উৎসবে এন্ট্রি পেল, আমি কানের উৎসবে উদ্বোধন ঘোষণা করব। আমাকে মুচলেখা দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে বিদেশে যেতে হয়েছে। তখন সেলিমা রহমান, তিনি ছিলেন যুব ক্রিয়া সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি একজন মহিলা মানুষ, তিনি আমার মতো একজন অভিনেত্রীকে উনার সচিবালয়ের দরজার সামনে বসিয়ে রেখেছিলেন, এবং এনওসির বাইরেও আমাকে একটা স্ট্যাম্প পেপারে মুচলেখা দিতে হয়েছিল। আমি কি চোর? প্রতিহিংসা রাজনীতি শুনবেন আপনি? এবং পরবর্তীতে ফিরে আসার পর আমাকে আর পরের 2 বছর কোনো উৎসবে, কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যেতে দেওয়া হয়নি, এবং পরবর্তীতে আমার চাকরি ছাড়তে বাধ্য করেছে, কারণ আমার আওয়ামী লীগের সময় চাকরি হয়েছিল। এবং আপনি শুনবেন আমরা ব্ল্যাক লিস্টেড ছিলাম, টেলিভিশনে বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে পারিনি। প্রতিহিংসা তো তারা করেছে সব সময়। কই বঙ্গবন্ধু কন্যা তো বিএনপি শিল্পী বলে সরিয়ে দেয়নি, বরং বিএনপি শিল্পীরা আপার পাশে বেশি ছিল। আমরা আপার সাথে কতটা ছবি আছে। তো প্রতিহিংসা রাজনীতি বিএনপি জানে কত প্রকার কি কি। তারেক রহমান নতুন ইতিহাস সৃষ্টি করতে পারেন, আইকন হতে পারেন ইতিহাসে, যদি এই প্রতিহিংসা রাজনীতি থেকে তিনি বেরোতে পারেন, তার দল বেরোতে পারে। তারা যদি বলেন যে আমরা গণতন্ত্রের চর্চা চাই, আমরা একদম ইনক্লুসিভ নির্বাচন চাই, আমরা এরকম মত চাই না, বলুক না, কেন বলতে পারছেন না?
বলতে পারছে না কেন? আমরা তো বলতে পারছি। বঙ্গবন্ধুর দহিত্র সজীবদের জয় তো বলেছেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী না, আমাদের প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমাদের শত্রু স্বাধীনতা বিরোধী। তারেক রহমান কেন বলতে পারছেন না? তারেক রহমান আর সজীবদের জয়ের কি খুব বেশি বয়সের পার্থক্য? না তো। সজীবদের জয় তো বঙ্গবন্ধুর দহিত্র প্রধানমন্ত্রীর সন্তান। উনি তো তারেক রহমানের মতো 10%, 20%, 10টা কষ্ট বা গ্রেনেড হামলা বিভিন্ন জায়গায় তো উনি খোয়াব ভবন, হাওয়া ভবন এগুলো তো তৈরি করেননি। উনাকেও রিফাইন হতে হবে। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি এই সময় চাইলেই চমৎকার একটা আবহ বাংলাদেশকে দিতে পারেন। বাংলাদেশ ওনার হাত ধরে এগিয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ কি করে এগোবে? ওনার হাত ধরে তো মব এগিয়ে যাচ্ছে, উনার হাত ধরে তো বুলডোজার বাহিনী এগিয়ে যাচ্ছে। উনার হাতে উনার দলের যুবদল, ছাত্র দলের কর্মীরাই কি উনার কাছে আশ্রয় পাচ্ছে? আজকে তারেক রহমানের প্রোটোকলের শেষ নেই, কিন্তু তার দলের ছেলেরা তো মানে হত্যার শিকার হচ্ছে, তার দলের প্রার্থীকে বুলেট প্রুফ জ্যাকেট পরতে হচ্ছে। উনি উনার দলের ছেলে মেয়েদেরকেই মানে প্রোটেকশন দিতে পারছেন না, উনার দলের নারী নেত্রীকেই সম্মান করতে পারছেন না। উনি বাংলাদেশকে কি করবেন? ক্যাচ মিস, আরেকটা বড় মিস। মানে আমরা কিন্তু এরশাদ আমলে এরশাদ সাইকেলে অফিসে যাচ্ছেন একটা ছবি আমরা দেখেছিলাম। জি, সেদিন দেখবেন তারেক রহমান হেঁটে অফিসে যাচ্ছেন। হ্যাঁ সেটাই। এটাও কি কেচ? আমার কথা হচ্ছে উনার হেঁটে যেতে হবে কেন? মানে এটা তো অস্বাভাবিক। উনি হেঁটে যাচ্ছেন, এই নাটক উনার করতে হবে কেন? দরকার নাই তো। অতিরিক্ত কোনো নাটকই ভালো না। এরশাদ সাহেব যেদিন সাইকেলে গিয়েছিলেন, উনার আশেপাশের প্রোটেকশনের জ্বালায় সেদিন ঢাকা শহরে জ্যাম বেশি হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এগুলোর তো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে আমাদের সেবা করেন, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন। সারা বিশ্বের আধুনিক যারা রাজনীতি করেন, এখন যদি আমরা আধুনিক সময়ের কথা বলি, আমরা কিন্তু বুঝি কোনটা মানে স্পন্টেনিয়াস পারফরমেন্স আর কোনটা অতি অভিনয়। এখন সবাই বোঝে। তারেক রহমান কেন হেঁটে যাবেন, যাকে বিশাল সেনাবাহিনী দিয়ে প্রোটোকল দেওয়া হয়েছে, আর রাতারাতি উনি এখন হেঁটে যেতে পারছেন? আশেপাশে প্রোটোকল কতজন ছিল? ছিল তো। হ্যাঁ, আমি বলবো আপনি এমন পরিবেশ তৈরি করুন যাতে আমাদের বুলেট প্রুফ জ্যাকেট আপনার দলের লোকজনকে পড়তে না হয়। এমন রাজনীতিক পরিবেশ তৈরি করুন যেন আমরা মবের শিকার না হই, তৌহিদি জনতা কোনো নারীর গায়ে হাত দিতে না পারে, সেটা করুক। কিন্তু উনি যখন তৌহিদি জনতার মাইন্ডসেট অনুযায়ী কার্যক্রম করবেন, তার মানে ও তারেক রহমানও তৌহিদি জনতার কথা শুনছে, তাহলে তো আমরা বাধ্য। তৌহিদি জনতার স্ট্যান্ডার্ডটাই তো স্ট্যান্ডার্ড না, তো ওইটা কেন আপনি রিপ্রেজেন্ট করবেন? ওইটা কেন আপনি দেখাবেন? ওইটা অনুসরণ করবেন কেন? আপনি আপামর জনসাধারণের জন্য যেটা স্বতঃস্ফূর্ত সেটাই করবেন। সেটা করেন না ক্ষমতা থাকলে। জামাত ইসলামী ইলেকশন কমিশনে কি আপত্তি করলো? তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিল হলো। এটা কি ইলেকশন এই শিডিউলে হবে না হবে এর কোনো সংকেত এটা? সংকেত কি? এটার সংকেত তো বটেই ভাই। আসলে ইলেকশনের ভেতরে ইলেকশন বলছে ওনারা যে ইলেকশনটাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, কিন্তু জামাতে ইসলামী বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু টার্গেট এই ইলেকশন না, হ্যাঁ না ভোটের ইলেকশন, গণভোট। গণভোট যদি হয় তাহলে আজীবনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলেন, উনি ইন্ডেমনিটি পেলেন, উনার আশেপাশের মানুষজন পেল, এবং জামাতে ইসলামী সহ তার যারা জোট তারা একইভাবে ক্ষমতাশালী থাকবে। এবং কে প্রধানমন্ত্রী হচ্ছে, কে উপমন্ত্রী হচ্ছে, এগুলো তখন খুব বেশি জটিলতা হবে না, কারণ উনি যে ফর্মে চান জুলাই সনদটা হলে এটা ওই এজেন্ডাটাই বাস্তবায়ন হবে। তো কাজেই যদি জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনার কোনো
সন্দেহ থাকে, অর্থাৎ গণভোট যদি মনে করেন যে করতে পারবে না, তাহলে নির্বাচন হয় কিনা, কারণ নির্বাচন যদি না হয় তাহলে আমার আপনার চাইতে বেশি আরামে থাকবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং, কারণ উনি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা লম্বা হবে, কাজে উনি দুই দিকেই কিন্তু উইন উইন সিচুয়েশনে, উনি ভালো জায়গাতেই আছেন। সমস্যা হচ্ছে বাংলাদেশের জনগণের। এই জন্যই বলছিলাম তারেক রহমান চাইলেই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক এই মুহূর্তের যে অরাজকতা সবকিছু উনি নিয়ন্ত্রণ করতে পারতেন, উনি হিরো হয়ে যেতে পারতেন। আজকে ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে দেখা করেছেন। অনেকে বলার চেষ্টা করছেন হাইকমিশনার থেকে মনে করিয়ে দিয়েছেন কি কি শর্তে তিনি এসেছেন। লোকজন তো বলবেই এসব কথা, কিন্তু আমি ভাবছি যে ভারত বিদ্বেষ নিয়ে যারা আসলে এতদিন অনেক রকমের প্ল্যান এ বি সি কার্যকর করেছে, তারা কেন ভারতের দালাল হিসেবে তারেক রহমানকে এখনো কিছু বলছে না, এটা একটা বড় প্রশ্ন বাড়ি ভাই। যে আমি আপনি আমরা ভারতের কিছু বললে, ভারতের সাথে মিটিং হলে আমরা ভারতের দালাল হয়ে যাই, রয়ের এজেন্ট হয়ে যাই। তবে তারেক রহমান কি ভারতের দালাল বা রয়ের বড় হর্তাকর্তা হয়ে যাননি? মানে রত না, আসলে এটা আমি ফান করে বলছি। তো উনি কি তাহলে ভারতের দালাল না? তো যাই হোক, এখন তো রাজুতে কোনো মিটিং নাই, কোনো ডাক পড়ে না, শীত বেশি, কেউ যায়ও না। তো সেইটা হয়তো একটা ব্যাপার। তো আমার তো মনে হচ্ছে যে ইউনূস সাহেব আসলে তার যে পরের চালটা, সেই চালটা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কোনো একটা সময় বুঝে উনি হয়তো আরেকটা চাল আমাদেরকে দেবেন। কারণ ইউনূস সাহেব যখনই একটু চুপচাপ থাকেন, তখনই মনে হয় যে উনার ছেলেপেলেরা যখন চুপচাপ থাকে তখনই মনে হয় যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি উনার এক সিনেমার পেছনে আরেক সিনেমা চলে। এক টিকিটে 2 ছবি। এক টিকিটে 2 ছবির মতো, কিন্তু প্রোমোতে যেটা দেখায় সেইটা আসলে মূল ছবি না। মূল ছবিটা অন্য। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম থেকে দেখেই কিন্তু আমরা এখন বলতে পারি, কারণ উনি মাহফুজকে দেখিয়েছিল মাস্টার মাইন্ড, কিন্তু মাস্টার মাইন্ড তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে, উনি মাস্টার মাইন্ড। আপনি যদি তার মানে গত মানে 20-30 বছরের সময় পথ চলা দেখেন, আপনি দেখবেন একটার পর একটা চাল, সেটা কিন্তু মাস্টার মাইন্ডেরই চাল। উনি যাদেরকে অ্যাসোসিয়েশন বানিয়েছেন, যাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করেছেন, সেগুলো প্রত্যেকটার পেছনে কিন্তু উদ্দেশ্য ছিল। উনি যা কিছু করেছেন, এই যে নোবেল প্রাইজ যেটা বাংলার মানুষকে বিক্রি করে চেহারা দেখিয়ে দারিদ্রতাকে বিশ্বের কাছে প্রেজেন্ট করেছেন, উনি তো খুব বড় একজন মার্কেটিং ম্যানেজার, ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। তো সেটা উনি করেছেন, সেটা দিয়ে নোবেল পেয়েছেন, 1/4 নোবেল, পুরো না, মানে 4 ভাগের 1 ভাগ পেয়েছেন, এবং সেটাকে উনি যথেষ্টভাবে ব্যবহার করেছেন, যেটা তসলিমা উনি পারেননি, অন্যরা পারেনি। তো সেজন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সামনে শুভ কিছু নাই। কারণ তারেক রহমানের সুরও উনার সুরের সাথে মিলে যায়, কোরাস কোরাস ভাব আসে। জনগণ কোথায় আসলে? দেখেন বিএনপি, জামাত, ইউনূসপন্থী, আওয়ামী লীগ, এর বাইরে কি জনগণ নাই? আছে তো। সেই জনগণের জন্য কথা কে বলবে? আজকে আওয়ামী লীগ নামতে পারছে না, কিছুই করতে পারছে না। ধরে নিচ্ছে আওয়ামী লীগ নাই, নিশ্চিহ্ন করে দিয়েছে। তাহলে দায়িত্ব কার এই জনগণের? 18 মাসে আওয়ামী লীগকে তো নামতে দেয়নি। আওয়ামী লীগ নিশ্চিহ্ন বলে দিয়েছে ইউনূস সাহেব, এবং বিএনপিও সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তাহলে এই যে জনগণ যারা, এই জনগণের পক্ষে কে দাঁড়াবে? বিএনপি তো দাঁড়ালো না, প্রমাণিত। জামাতে ইসলাম তাদেরকে ব্যবহার করেছে, ইউনূস সাহেবও ব্যবহার করেছে। তাহলে এই যে জনগণ, তাদের কি হবে? এই জনগণ সব দেখছে। আপনি একটু আগে বললেন যে যখন ইউনূস চুপচাপ থাকে মানুষ চিন্তা করে উনি আসলে কোন প্ল্যানে আছেন, কি করবেন। আওয়ামী লীগ নিয়ে তো নেতা কর্মীদের একই প্রশ্ন এখন। আওয়ামী লীগ কি করছে তারা সন্দিহান। হ্যাঁ,
এটা ভালো তো, কারণ দেখেন ৭ই মার্চ থেকে ৭ই মার্চের পর আহ, আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ রাজনীতি করেছে, জনমানুষকে নিয়ে পরিকল্পনা করেছে। 25শে মার্চ পাকিস্তান কি করেছে? গণহত্যা চালিয়েছে। তারপর আওয়ামী লীগ কি করেছে? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ মুজিবুর সরকার গঠন করেছে। আওয়ামী লীগ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, যুদ্ধে নেমে গেছে। 1-2 ঘন্টাও কিন্তু দেরি হয়নি, সবকিছু কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভাষা আন্দোলনও দেখবেন, যখন ছাত্রদের উপর গুলি চালানো হলো, তারপর কি হলো? সেই সময়ে পাকিস্তান আমলে সেই গুলি চালানোর পরে কি তারা নিজেদেরকে রক্ষা করতে পেরেছে? ভাষার প্রশ্নে তো বাঙালির জয় ঘটেছিল, তাই না? বাঙালি কিন্তু অন্য এক রকমের মানুষ, সারা পৃথিবীর মানুষ থেকে একদম আলাদা। ওই যে ব্যথাটা ভেতরে পুষে রাখে, পুষে রাখতে রাখতে বাঙালি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ওই লাভাটা একদিন বেরিয়ে আসে। আওয়ামী লীগের নেতারা যারা আছেন, এই কথাটা অনেক হয়, আমি একদম আওয়ামী লীগের নেতারা কেন চুপচাপ, আওয়ামী লীগ কেন চুপচাপ, এটা আমি একটু বলতে চাই। দেখেন, আওয়ামী লীগের নেতারা চুপচাপই তো থাকবে। উনারা কি পরিকল্পনা করছে, যেখানে শত শত হেলমেট বাহিনী, শত শত পরিচিত মুখ, যারা আপনার আমার চেয়ে আওয়ামী লীগ বেশি ছিল, তাদেরকে আমরা দেখেছি রাতারাতি তারা আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের বিপক্ষে। আওয়ামী লীগ না হোক দুঃখ নাই, তারা স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগ না করতে পারে, কিন্তু স্বাধীনতা বিরোধী, যেটা আমরা ভাবিনি। তো সেই রকম জায়গায় আওয়ামী লীগ তো চুপচাপ করেই কৌশল করবে। এই কৌশল কি জনে জনে বলবে আমরা এই কাজ করছি, আমরা অমুক অমুককে এই দায়িত্ব দিয়েছি, আমাদের এই এই প্ল্যান আছে? নিশ্চয়ই এটা বলবে না। এটাই কৌশল। আমরা কিছু করছি না, আমাদের নেতারা কিছু করছে না, এটাই আমাদের কৌশল। আমাদের নেত্রী কিন্তু ৭ই মার্চের ভাষণের মতো, বঙ্গবন্ধুর ভাষণের মতো কিন্তু তিনি বলে দিয়েছেন, যে যেখানে সে সেখানে দায়িত্ব নেবে, যার যেভাবে মানে সম্ভব সে সেভাবে প্রস্তুত থাকবে। ৭ই মার্চের ভাষণ, 25শে মার্চ আসলে জনগণ সেই ঐতিহাসিক ভূমিকায় আবারও অবতীর্ণ হবে। তার আগ পর্যন্ত আমাদের নেতারা কিছুই করছে না, আমাদের নেতারা ঘুমিয়ে আছে, অসুস্থ, কেউ কোনো কিছু করে না, কারো খোঁজ খবর নেয় না, থাকুক থাকুক এই এই দুর্নাম, এই সবকিছু। আওয়ামী লীগের নেতাদেরকে গণহত্যাকারী থেকে শুরু করে দুর্নীতিবাজ থেকে শুরু কি না বলেছে, সমগ্র আওয়ামী লীগকে কি না বলেছে, সবই তো বলা শেষ। কাজী ইউনূসের এই আমলে আমাদের ভালো বলবে, এটা তো আশাই করি না আমরা। যেখানে বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম, অন্য কিছু ছেড়ে দিলাম, তিনি তো বঙ্গবন্ধুর কন্যা, আচ্ছা তাও ছেড়ে দিলাম, তিনি তো একজন নারী, মায়ের বয়সী একজন নারী। এখনো ইউনূসের বট বাহিনী বা সেই সময় আমরা দেখেছি জঙ্গিরা কি করেছে। কাজেই এই এই ইউনূস বাহিনী, ইউনূস জোট, তারা হাদিকে যেভাবে উৎপাদিত প্রোডাক্ট হিসেবে মার্কেট ইন্ট্রোডিউস করেছে, তারা আসলে এরকম অনেক উৎপাদিত প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিয়েছে। ওদের কাজ হচ্ছে খারাপ খারাপ কথা বলা, যে খারাপ কথার সাথে বাংলা ভাষা পরিচিত ছিল না, বাংলাদেশ পরিচিত ছিল না, সেটা তারা এখন দেখাচ্ছে। ইউনূস সাহেবের সাথে কিন্তু প্রচুর শিক্ষকরা আছেন, সবাই কিন্তু পিএইচডি করা, বাংলার চেয়ে ইংলিশ ভীষণ সুন্দর করে বলেন, একটি দাড়ি কমাও ভুল হবে না, কিন্তু তারা কেউ মানুষ না। আমি যদি এমন কোনো কমিটিতে থাকব, সেই কমিটির তত্ত্বাবধানে যদি কোনো একটা ব্যক্তি অশ্লীল বাক্য ব্যয় করে, কাউকে অপমান করে, আমি কিন্তু সেই কমিটিতে থাকবো না। কিন্তু ইউনূস সাহেবের সাথে যারা আছে তারা মিলেমিশে হত্যা, ধর্ষণ, অপকর্ম যা আছে রাষ্ট্রবিরোধী সব করছে। তাদের কাজ নেত্রীর বিরুদ্ধে কথা বলা, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কথা বলা, তাদের কাজ রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা, আওয়ামী লীগের ভেতর থেকে কিছু মানুষকে
মানে ধমকিয়ে ফুসলিয়ে নানান কায়দায় তাদের দলে ভেড়ানো, এগুলো সব ইউনূস সাহেবের কাজ। এগুলো নিয়ে আমরা এখন আর মাথা ঘামাই না। অনেক ধন্যবাদ রোকেয়া প্রাচী, চমৎকার সব আলোচনা আমরা শুনলাম। আপনি ভালো থাকবেন। দর্শক বিন্দু, আপনিও রাত ৯টায় আমাদের সঙ্গে আসবেন আপনাদের প্রিয় অধ্যাপক মাসুম বিল্লাহ। আসিফ নজরুলের দায় মুক্তি আইন যে অন্তঃসার শূন্য, সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করে বলবেন।